নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মৌ ম্যাম। তোমরা দেখছো আরপেপ এডুকেশন, যেখানে চলছে আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি। তাই আরপেপ এডুকেশনের সাথে যুক্ত হও এবং নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 9 নিয়ে। এর আগের 8টা প্র্যাকটিস সেটে আমি তোমাদেরকে 8টা ভিডিও দিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতেই রয়েছে 30টি করে প্রশ্ন, এবং এই ভিডিওতেও তোমরা পেয়ে যাবে, এই প্র্যাকটিস সেটেও তোমরা পেয়ে যাবে 30টি করে প্রশ্ন। চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আজকের ভিডিওর শেষে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে তোমরা কে কত পেয়েছো, এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেনের বা কোনো টপিকের ওপরে ডিটেলস ক্লাস লাগে সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল টেট পিটি চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওর শেষে এই ভিডিওর পিডিএফটি তোমরা কালেক্ট করে নিতে পারবে। অল টেট পিটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওর শেষে ভিডিওর যে পিডিএফটি সেটি কালেক্ট করে নিতে পারবে। তাহলে চলো, তোমাদের পরীক্ষা কিন্তু কবে হবে আমরা কেউই জানি না, তাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমরা প্রস্তুত হতে থাকো। যে কোনো সময় কিন্তু পরীক্ষার কথা ঘোষণা করতেই পারে, তাই প্রতি মুহূর্তে তোমরা যদি প্রস্তুতির মধ্যে থাকো তাহলে পরীক্ষা যখন চলে আসবে তখন কিন্তু তোমাদের তাড়াহুড়ো করতে হবে না যে টপিকটা শেষ করতে হবে, আমাদের সিলেবাস শেষ হলো না। তাই প্রতিদিন কিন্তু তোমরা কোনো চ্যাপ্টার পড়ো, এবং চ্যাপ্টার পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের আরপেপ এডুকেশনের চ্যানেলে এসে তোমরা প্রতিদিন একটি করে কিন্তু মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়াটা কিন্তু খুবই দরকার। মক টেস্ট তোমাদের পড়ার গতিকে বুঝিয়ে দেয় যে তোমরা পিছিয়ে আছো না তোমরা এগিয়ে আছো। তাই প্রতিদিন কিন্তু তোমরা প্র্যাকটিস সেট করতেই থাকো। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন। দেখে নিই স্ক্রিনে কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন। ব্যাকরণ শিক্ষার জন্য কোনটি উপযুক্ত পদ্ধতি? ব্যাকরণ শিক্ষার জন্য কোনটি উপযুক্ত পদ্ধতি? আরোহী, অবরোহী, আবিষ্কার নাকি প্রজেক্ট? তোমাদেরকে বলতে হবে ব্যাকরণ শিক্ষার জন্য কোনটি উপযুক্ত পদ্ধতি, আরোহী, অবরোহী, আবিষ্কার নাকি প্রজেক্ট। আমি তোমাদের প্রত্যেকটি অপশান খুব ডিটেলসে আলোচনা করে দেব। আমি তোমাদেরকে বলবো যে তোমরা শুধুমাত্র ওয়ান লাইনার হিসেবে পড়ে নিও না, ওয়ান লাইনারের সঙ্গে সঙ্গে আমি যে তোমাদের ডিটেলস এক্সপ্লানেশনগুলো দিচ্ছি তোমরা কোয়েশ্চেনের সঙ্গে খাতায় সেগুলো অবশ্যই নোট ডাউন করবে। আদারওয়াইজ তোমরা শুধু ওয়ান লাইনার পড়ে গেলে 4টি যে অপশান রয়েছে সেগুলো যদি ডিটেলসে না আলোচনা করো তাহলেই কিন্তু তোমাদের জ্ঞান সীমিত রয়ে যাবে। তাই প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে প্রত্যেকটা অপশান কিন্তু তোমরা খুব ডিটেলসে পড়বে। তাহলে বলে ফেলো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে। তার আগে আমি তোমাদের অপশানগুলো একটু ডিসকাস করে দিই। প্রথমে হচ্ছে আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে আমরা উদাহরণ থেকে সংজ্ঞাতে যাই। উদাহরণ থেকে সংজ্ঞাতে যাই যে পদ্ধতিতে, তাকে আমরা বলি আরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিটা কি? আরোহী পদ্ধতির উল্টো পদ্ধতি, অর্থাৎ প্রথমে সংজ্ঞা আসে তারপরে উদাহরণ আসে, এটি হলো অবরোহী পদ্ধতি। এরপর আসছে আবিষ্কার পদ্ধতিতে। আবিষ্কার পদ্ধতি গ্রিক শব্দ হিউরিস্কো থেকে নেওয়া হয়েছে, তাই এটাকে বলা হয় হিউরিস্টিক মেথড। এইটিকে বলা হয় হিউরিস্টিক মেথড। কি বললাম বন্ধুরা, তোমরা একটু নোট ডাউন করে নাও। আবিষ্কার পদ্ধতিকে বলা হয় হিউরিস্টিক মেথড। হিউরিস্টিক মেথড বলা হয় আবিষ্কার পদ্ধতিকে। এবং ইংল্যান্ডের বিখ্যাত শিক্ষাবিজ্ঞানী এইচ.ই. আর্মস্ট্রং ARMS আর্মস্ট্রং এইচ.ই. আর্মস্ট্রং প্রথম 1899 খ্রিস্টাব্দে বিজ্ঞান শিক্ষার কৌশল হিসেবে আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথডের কথা, এই পদ্ধতি ব্যবহারের কথা প্রথম বলেন 1899 সালে। তাহলে এই ইনফরমেশন তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও যে এই শব্দটি হিউরিস্কো থেকে নেওয়া হয়েছে। হিউরিস্কো একটা গ্রিক শব্দ, এবং হিউরিস্কো থেকে নেওয়া হয়েছে বলে একে বলা হয় হিউরিস্টিক মেথড। 1899 সালে
বিজ্ঞানী, ইংল্যান্ডের বিখ্যাত শিক্ষাবিজ্ঞানী H.E. আর্মস্ট্রং 1899 সালে বিজ্ঞান শিক্ষার কৌশল হিসেবে প্রথম আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথডের কথা প্রথম বলেন। এরপরে চলে আসছে আমাদের শেষ পদ্ধতি, মানে শেষ অপশানে যেটা বলা আছে প্রজেক্ট পদ্ধতি। প্রজেক্ট পদ্ধতি আমি তোমাদেরকে বলি যে প্রজেক্ট পদ্ধতির জনক বলা হয় কিলপ্যাট্রিককে। কিলপ্যাট্রিককে বলা হয় প্রধানত প্রকল্প পদ্ধতি গড়ে উঠেছে আমেরিকান শিক্ষাবিদ জন ডিউয়ের প্রয়োগবাদকে ভিত্তি করে। প্রকল্প পদ্ধতি গড়ে উঠেছে জন ডিউয়ের প্রয়োগবাদকে ভিত্তি করে, কিন্তু কিলপ্যাট্রিককে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতির জনক বলা হয়। তোমরা নামগুলো একটু খাতায় লিখে নেবে যে জন ডিউয়ের প্রয়োগবাদকে ভিত্তি করে, জন ডিউয়ের প্রয়োগবাদকে ভিত্তি করে, জন ডিউয়ের প্রয়োগবাদকে ভিত্তি করে গড়ে উঠেছে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি, এবং এই প্রকল্প পদ্ধতির জনক বলা হয় বা যিনি এই প্রকল্প পদ্ধতির কার্যকরী সংজ্ঞা দিয়েছেন তিনি হলেন কিলপ্যাট্রিক। কিলপ্যাট্রিক এই প্রকল্প পদ্ধতির কার্যকরী সংজ্ঞা দিয়েছেন বা কিলপ্যাট্রিককে বলা হয় প্রকল্প পদ্ধতির জনক। এবারে তোমাদেরকে বলতে হবে যে ব্যাকরণ শিক্ষার জন্য কোন পদ্ধতিটি সব থেকে উপযুক্ত পদ্ধতি। দেখো আমরা হয়তো কোনোদিন ক্লাসে গেলাম, আমরা ক্লাসে গিয়ে বললাম, ধরো আমরা ক্লাসে গিয়ে বাচ্চাদেরকে বললাম চলো আজকে আমি তোমাদের বিশেষ্য পদ শেখাবো, এটা না বলে আমি যদি তাদেরকে বলি যে চলো তোমাদের জানা পরিচিত কয়েকটি জিনিসের নাম তোমরা আমাকে বলো, কয়েকটি তোমাদের মানুষের নাম হতে পারে, পশুর নাম হতে পারে, পাখির নাম হতে পারে, এই ধরনের কোনো জিনিসের নাম তোমরা বলো, তাদেরকে এই উদাহরণের সাহায্যে আমরা যদি সংজ্ঞায় নিয়ে যাই তাহলে কিন্তু ব্যাকরণ শিক্ষাটা অনেক বেশি কার্যকরী হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। তাই ব্যাকরণ শিক্ষার জন্য সবথেকে বেস্ট পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর এ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে টার্ন টেকিং কি? কথা বলার বৃত্তীয় প্রক্রিয়া, খেলা, তত্ত্ব নাকি উপহার? তোমাদের বলতে হবে টার্ন টেকিং কি? কথা বলার বৃত্তীয় প্রক্রিয়া, খেলা, তত্ত্ব না উপহার? তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো টার্ন টেকিং একটা ভাষা বা মিথস্ক্রিয়া, ভাষার ব্যবহারে কয়েকটি জিনিস ব্যবহার করা হয়। কি বললাম? ল্যাঙ্গুয়েজ ব্যবহারে বা ভাষার ব্যবহারে কয়েকটি প্রক্রিয়া ব্যবহার করা হয়, সেগুলির মধ্যে টার্ন টেকিং থাকে, মিথস্ক্রিয়া থাকে, কথোপকথন থাকে বা শ্রবণ থাকে। টার্ন টেকিং, মিথস্ক্রিয়া, কথোপকথন, শ্রবণ এগুলি প্রত্যেকটি ভাষার ব্যবহারের জন্য ইউজ করা হয়, এবং টার্ন টেকিং হলো একটি বৃত্তীয় প্রক্রিয়া। আমি তোমাদের একটু ডিটেলসে বলি টার্ন টেকিং ব্যাপারটা কি। প্রথমে এক ব্যক্তি কথা বলা শুরু করে, ধরো প্রথমে একজন ব্যক্তি কথা বলা শুরু করেছে, পরে সে নিজের বক্তব্যকে নিয়ন্ত্রণ করে এবং অন্য ব্যক্তি কথা বলার সুযোগ পায়, আবার দ্বিতীয় ব্যক্তি কথা বলতে শুরু করে, পরে সে নিজের কথা বলা থামিয়ে দেয়, তখন আবার প্রথম ব্যক্তি কথা বলতে শুরু করে। এইভাবে কথোপকথন একটা বৃত্তীয় প্রক্রিয়া নেয়। ধরো এরকম একটা গোল করে সবাই বসেছে, কিছু স্টুডেন্ট বসেছে, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে। এই এ ব্যক্তি কথা বলা শুরু করছে এবং কথা বলার পর কথা থামিয়ে দিচ্ছে, তারপর বি ব্যক্তি কথা বলা শুরু করছে, আবার বি ব্যক্তি থামিয়ে দিতে এ ব্যক্তি কথা বলা শুরু করছে। এই রকম করে গোল করে সাইক্লিক প্রসেসে যখন কথা বলা বা মিথস্ক্রিয়া হতে থাকে তাকেই বলা হয় টার্ন টেকিং। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে টার্ন টেকিং ব্যাপারটা কি, এবং টার্ন টেকিংয়ে দুটি প্রধান বিষয় রয়েছে। সেই দুটি বিষয় হলো ফ্রিকোয়েন্সি বা মাত্রা বা নিয়ন্ত্রণের ভূমিকা। ফ্রিকোয়েন্সি বা মাত্রা আমি তোমাদের একটু বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। টার্ন টেকিংয়ে দুটি প্রধান বিষয় রয়েছে, একটি হলো মাত্রা এবং অপরটি হলো নিয়ন্ত্রণের ভূমিকা।
দেখো তোমরা অবশ্যই, আমি তোমাদের বারবার বলছি, তোমরা যখন কোনো টপিক পড়বে বা কোনো ওয়ান লাইনার পড়বে তার ডিটেলসগুলো কিন্তু অবশ্যই পড়বে। ডিটেলস না পড়লে কিন্তু তোমাদের জ্ঞান একেবারেই সীমিত রয়ে যাবে। এবারে চলো আমি তোমাদের বলি যে ফ্রিকোয়েন্সি বা মাত্রা এবং নিয়ন্ত্রণের ভূমিকা, এই দুটো জিনিস কি। ফ্রিকোয়েন্সি বা মাত্রা বলতে বোঝায় কোনো কথোপকথনে টার্ন টকিংয়ের মাত্রা, কোনো কথোপকথনে টার্ন টকিংয়ের মাত্রাই হলো ফ্রিকোয়েন্সি বা মাত্রা। এবং নিয়ন্ত্রণের ভূমিকা বলতে কি বোঝায়, যেমন ধরো কোনো একটা স্টুডেন্ট কথা বলছে, সেই স্টুডেন্টটা বা কোনো ব্যক্তি কথা বলছে, সেই ব্যক্তির বক্তব্য এবং কত সময় ধরে সে বক্তব্য রাখবে, কত সময় ধরে বক্তব্য রাখবে তার উপরে নিয়ন্ত্রণের ক্ষমতাটাকে বলা হয় নিয়ন্ত্রণের ভূমিকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো বিষয় যেগুলি টার্ন টকিংয়ের প্রধান বিষয়, সেটি একটি হলো ফ্রিকোয়েন্সি এবং মাত্রা, দুই হলো নিয়ন্ত্রণের ভূমিকা। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে টার্ন টেকিং হলো একটি কথা বলার বৃত্তীয় প্রক্রিয়া, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে। প্রাথমিক বিদ্যালয়ের প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম স্তরে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। সংস্থাপন, সংশ্লেষণ, সংগতি স্থাপন এবং ঐক্যবদ্ধ প্রয়াস। সংস্থাপন, সংশ্লেষণ, সংগতি স্থাপন এবং ঐক্যবদ্ধ প্রয়াস। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো প্রাথমিক বিদ্যালয়ে মানে শিশু তখন অনেকটাই ছোট, তার বয়স 5 বা 6, এই বয়সে যখন সে ক্লাসে আসছে বা শ্রেণীকক্ষে আসছে বা তার স্কুলের সারাউন্ডিংয়ে আসছে, তখন সব থেকে যেটা জোর দেওয়া উচিত সেটি হলো সংগতি স্থাপন। সে সবার সাথে মিশতে পারছে কিনা, সবার সাথে সঠিকভাবে মিথস্ক্রিয়া করতে পারছে কিনা, টিচারদের সঙ্গে সে মিশতে পারছে কিনা বা ওই পরিবেশের সঙ্গে সে নিজেকে মিলিয়ে নিতে পারছে কিনা, সেটার ওপর কিন্তু আমাদের সব থেকে বেশি নজর রাখতে হবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর 3, অর্থাৎ সংগতি স্থাপন। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। হলো ফ্রেজ বা এক শব্দের বচন কোন বয়সে দেখা যায়। হলো ফ্রেজ বা এক শব্দের বচন কোন বয়সে দেখা যায়। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো রয়েছে তোমাদের কাছে 4টি অপশন, 2 থেকে 4 মাস, 4 থেকে 6 মাস, 12 থেকে 18 মাস, 18 থেকে 24 মাস। বলতে হবে যে হলো ফ্রেজ বা এক শব্দের বচন কোন বয়সে দেখা যায়। দেখো 2 থেকে 4 মাস, তোমরা একটু অপশনগুলো ডিটেলস যদি অ্যানালাইজ করো তাহলে দেখতে পাবে যে 2 থেকে 4 মাসে দেখা যায় কুইং। কুইং দেখা যায় 2 থেকে 4 মাসে, COOING, 2 থেকে 4 মাসে দেখা যায় কুইং। COOING, কুইং দেখা যায় 2 থেকে 4 মাস বয়সে। এবং 4 থেকে 6 মাস বয়সে দেখা যায় ব্যাবলিং, অর্থাৎ আধো আধো স্বরে বাচ্চারা কথা বলে। ব্যাবলিং দেখা যায় 4 থেকে 6 মাস বয়সে। ব্যাবলিং, BABB, ব্যাবলিং। 4 থেকে 6 মাসে দেখা যায় ব্যাবলিং। এবং 12 থেকে 18 মাসে দেখা যায় এক শব্দের বচন বা হলো ফ্রেজ, যেটা রয়েছে তোমাদের প্রথম অপশানে। হলো ফ্রেজ বা এক শব্দের বচন দেখা যায় 12 থেকে 18 মাস বয়সে। এবং 18 থেকে 24 মাস বয়সে দেখা যায় দ্বি শব্দের বচন। দ্বি শব্দের বচন, দ্বি শব্দের বচন দেখা যায় 12 থেকে 18 মাস বয়সে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বচন, বচন, এটা বচন হবে চ, বচন দেখা যায় 18 থেকে 24 মাস বয়সে। আর তোমরা নিশ্চয়ই এই স্তরগুলো যে শৈশব থেকে মধ্য বয়সের বালক বালিকাদের যে ভাষা বিকাশের তালিকা, আশা করি তোমরা প্রত্যেকেই তালিকাটা জানো। তবু আমি তোমাদের আরেকবার বলে দিই যে জন্মাবার অব্যবহিত পরে, জন্মাবার অব্যবহিত পরেই বাচ্চাদের মধ্যে দেখা যায় ক্রন্দন। এবং 2 থেকে 4 মাস বয়সে দেখা যায় তার মধ্যে কুইং। 4 থেকে 6 মাস বয়সে তার মধ্যে দেখা যায় ব্যাবলিং বা আধো আধো স্বরে কথা বলা। এবং 12 থেকে 18 মাসে দেখা যায় তার মধ্যে এক শব্দের বচন। এবং 18 থেকে 24 মাস বয়সে তার মধ্যে দেখা যায় দ্বি শব্দের বচন। এরপরে আসছে 2 বৎসর বয়স। 2 বৎসর বয়সে সে অনেক কথা বলতেই প্রায় শিখে যায়, অধিক শব্দের বচন তার মধ্যে দেখা যায়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রায় দেয় যে 2 থেকে 3 বছর বয়সে একটি ওয়ার্ড রয়েছে, সেটি হচ্ছে টেলিগ্রাফিক ফেজ কোন সময়কে বলা হয়। টেলিগ্রাফিক ফেজ আমি তোমাদের একটু বোর্ডে লিখে দিচ্ছি।
টেলিগ্রাফিক ফেজ, টেলিগ্রাফিক ফেজ দেখা যায় 2 থেকে 3 বছর বয়সে, অর্থাৎ এইখানে বাচ্চারা ছোট ছোট বাক্য করে বা প্রশ্ন জিজ্ঞাসা করে এবং 6 বছর বয়সে গিয়ে প্রায় তার মধ্যে কয়েক হাজারের শব্দভাণ্ডার তৈরি হয়। সে জটিল বাক্য বলতে পারে, যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষা ব্যবহার করতে পারে, সামান্য পরিমাণে পঠন ক্ষমতারও অধিকারী হয়। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ভাষা বিকাশের তালিকা শৈশব থেকে মধ্য বয়স অবধি কিভাবে এগিয়ে চলে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। নিচের যে অভ্যাসটি মানসিক অভ্যাসের অন্তর্গত, নিচের যে অভ্যাসটি মানসিক অভ্যাসের অন্তর্গত, তোমাদের বলতে হবে শরীর চর্চার অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস, বিষয়বস্তুর সামগ্রিক অর্থবোধের অভ্যাস নাকি দৈহিক হাবভাবের অভ্যাস। কোনটি মানসিক অভ্যাস? একটু কোয়েশ্চেনটা তোমরা ভালো করে পড়ো। মানসিক অভ্যাসের অন্তর্গত তোমাদেরকে বলতে হবে কোনটি মানসিক অভ্যাসের অন্তর্গত। দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে বিষয়বস্তুর যে সামগ্রিক অর্থবোধ, বিষয়বস্তুর সামগ্রিক অর্থবোধ, অর্থাৎ অপশন নম্বর 3 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। বিষয়বস্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বা শরীরচর্চা বা দৈহিক হাবভাবের থেকেও মানসিক অভ্যাসের মধ্যে যেটি অন্তর্গত সেটি হলো পরিষ্কার বিষয়বস্তুর সামগ্রিক অর্থবোধ, বিষয়বস্তু সম্পর্কে একটা সামগ্রিক অর্থ নেওয়া। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে। গ্যারেটের মতে সাধারণের চেয়ে ভালো ব্যক্তির বুদ্ধাঙ্ক, গ্যারেটের মতে সাধারণের চেয়ে ভালো ব্যক্তির বুদ্ধাঙ্ক কত? 80 থেকে 90, 90 থেকে 109, 110 থেকে 119, 120 থেকে 139। এর আগের আমি প্রত্যেকটা সেটেই প্রায় বুদ্ধাঙ্ক সম্পর্কে তোমাদের অনেক কোয়েশ্চেন দিয়েছি এবং মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত থেকে কত হয়, কোন বিজ্ঞানী কোন মনোবিজ্ঞানী বুদ্ধাঙ্কের অনুযায়ী মানসিক প্রতিবন্ধীদের ভাগ করেছেন। তোমরা যদি না শুনে থাকো সেই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে এবং ওখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, যেখানে আমি আইকিউ বা বুদ্ধাঙ্ক সম্পর্কে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছি। তোমরা যারা নতুন দেখছো আজকের ভিডিওটা তারা কিন্তু অবশ্যই গিয়ে পুরনো ভিডিওগুলো চালিয়ে একবার বুদ্ধাঙ্ক সম্পর্কে আমি যে যে কোয়েশ্চেনগুলো দিয়েছি এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের সঙ্গে আমি প্রচুর ইনফরমেশন দিয়েছি, তোমরা সেই ইনফরমেশনগুলো অবশ্যই কিন্তু কালেক্ট করে নেবে এবং খাতায় নোট ডাউন করে নেবে। তাহলে বলে ফেলো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে? গ্যারেটের মতে সাধারণের চেয়ে ভালো ব্যক্তির বুদ্ধাঙ্ক কত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 110 থেকে 119, অর্থাৎ অপশন 3 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। শিশুরা বিপরীতমুখী চিন্তন করে কোন স্তরে? শিশুরা বিপরীতমুখী চিন্তন করে কোন স্তরে? তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। বিপরীতমুখী চিন্তন সম্পর্কে আমি তোমাদের বলি যে বিপরীতমুখী চিন্তন কি। যেমন ধরো কোনো একটা বাচ্চা জানে যে 2 + 2 = 4, কোনো একটা বাচ্চা জানে যে 2 + 2 = 4, কিন্তু 4 - 2 = 2 এটা সে বলতে পারে না। অর্থাৎ আমি কি বললাম, বিপরীতমুখী চিন্তন ব্যাপারটা কি আগে আমাদের বুঝতে হবে যে 2 + 2 = 4 এটা বাচ্চারা জানে, কিন্তু 4 থেকে 2 বাদ দিলে যে 2 হয় সেটা সে জানে না। এই 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, এই যে এই ধরনের চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাকে বলা হয় বিপরীতমুখী চিন্তন। এবারে তোমাদের বলতে হবে যে বিপরীতমুখী চিন্তন শিশুরা কোন স্তরে গিয়ে জানতে পারে বা কোন স্তরে গিয়ে করতে পারে। রয়েছে 4টি অপশন: সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর নাকি যৌক্তিক সক্রিয়তার স্তর। তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো সংবেদন এই স্তরগুলো পেঁয়াজের সম্পর্কে আমি তোমাদের আগের অনেক ভিডিওতে অনেক কোয়েশ্চেন দিয়েছি এবং তোমাদেরকে বলেওছি যে 2017 সালে কিন্তু পেঁয়াজে থেকে কিন্তু কোয়েশ্চেন দিয়েছিল, তাই পেঁয়াজের তত্ত্ব স্কিমা এই ধারণাগুলো কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। তাই তোমাদের অবশ্যই যে তত্ত্বগুলো রয়েছে পেঁয়াজের তত্ত্ব, কোহলবার্গের তত্ত্ব, থর্নডাইকের তত্ত্ব, এগুলো কিন্তু তোমরা বাদ দিও না, এগুলো কিন্তু তোমরা প্রতিদিন পড়তে থাকো, কেননা কোনো না কোনো থিওরি থেকে দেখবে একটা কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে।
এবারে আমি তোমাদের স্তরগুলো বলে দিই। সংবেদন চালকমূলক স্তরের সময়সীমা তোমরা জানো, এর আগের অনেক কোয়েশ্চেন আমি তোমাদের বলেছি, তাও তোমাদের আমি আরেকবার বলছি। সংবেদন চালকমূলক স্তর যেটাকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ, সেন্সরি মোটর স্টেজের সময়সীমা 0 থেকে 2 বছর। সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তরের সময়সীমা 0 থেকে 2 বছর। প্রাক সক্রিয়তা স্তরের সময়সীমা 2 থেকে 7 বছর। প্রাক সক্রিয়তা স্তরের সময়সীমা 2 থেকে 7 বছর এবং মূর্ত সক্রিয়তা বা কংক্রিট অপারেশনাল স্টেজের সময়সীমা 7 থেকে 11 বছর। 7 থেকে 11 বছর হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তা স্তরের সময়সীমা। এরপরে রয়েছে যৌক্তিক সক্রিয়তা স্তর। এই যৌক্তিক সক্রিয়তা স্তরের সময়সীমা 11 থেকে 18 বছর। 11 থেকে 18 বছর। 11 থেকে 18 বছর হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তরের সময়সীমা। এবারে তোমাদের বলতে হবে, আমি 4টি স্তর তোমাদেরকে বলে দিলাম। তোমাদের যদি পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে কোনো ডিটেলস ভিডিও লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পেঁয়াজের তত্ত্ব সম্পর্কে বা অন্য কোনো তত্ত্ব সম্পর্কে তোমাদের যদি কোনো এক্সট্রা ক্লাস লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী দিন ওই তত্ত্ব সম্পর্কে ডিটেলস একটি ভিডিও তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করে দেব। তাহলে বলে ফেলো বন্ধুরা, বিপরীতমুখী চিন্তন কোন স্তরে করতে পারে? দেখো 0 থেকে 2 বছর বয়সে তো কোনোভাবেই সম্ভব নয়, এবং প্রাক সক্রিয়তা স্তরেও অর্থাৎ প্রাইমারি স্টেজেও কিন্তু সে বিপরীতমুখী চিন্তন করতে পারে না। তাহলে রয়েছে দুটি অপশন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে মূর্ত সক্রিয়তা স্তর, অর্থাৎ মূর্ত সক্রিয়তার স্তর অপশন নম্বর 3। এই স্তরে গিয়ে সে বিপরীতমুখী চিন্তন করতে পারে। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্নে। ব্যক্তির কর্মশক্তির সঞ্চার হলো, ব্যক্তির কর্মশক্তির সঞ্চার হলো চাহিদা, তাড়না, প্রেষণা নাকি আচরণ? তোমাদের বলতে হবে কর্মশক্তির সঞ্চার কিসের জন্য হয়, চাহিদা, তাড়না, প্রেষণা নাকি আচরণ? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তাড়না। তাড়নার দ্বারা ব্যক্তির মধ্যে কর্মশক্তির সঞ্চার হয়ে থাকে, অর্থাৎ অপশন 2 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্নে। সাহচর্যের চাহিদা, সাহচর্য বা সাহায্য করার চাহিদা কি ধরনের চাহিদা? একে কি ধরনের চাহিদা বলা হয়ে থাকে? মনোবৈজ্ঞানিক চাহিদা, রাজনৈতিক চাহিদা, সামাজিক চাহিদা নাকি দৈহিক চাহিদা? তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। সাহচর্যের চাহিদাকে কি ধরনের চাহিদা বলা হয়? সাহচর্যের চাহিদা হলো একটি সামাজিক চাহিদা, অর্থাৎ অপশন 3 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। দেখে নেওয়া যাক কি রয়েছে 10 নম্বর প্রশ্নে। পঠনগত অক্ষমতাকে কি বলা হয়? পঠনগত অক্ষমতাকে কি বলা হয়? ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া নাকি কোনোটি নয়? তোমাদের বলতে হবে পঠনগত অক্ষমতা। পঠনগত অক্ষমতা সাধারণত ছেলেদের মধ্যে অধিক দেখা যায়। প্রতি 4 জন পঠন অক্ষম শিক্ষার্থীদের মধ্যে 3 জনই কিন্তু ছেলে হয়, এবং অনেক সময় এরা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হয়। পঠনের সময় এদের সংবোধনে বিশেষ অসুবিধা দেখা যায়। এদের ডান থেকে বাম বোধ কম, শব্দের উৎস ডান দিক থেকে বাম দিকে না বাম দিক থেকে ডান দিকে এর সম্পর্কে তারা নিশ্চিত হতে পারে না। এই ধরনের অধিকাংশ শিশুই কিন্তু বাঁ হাতি হয়ে থাকে, এবং এদের মধ্যে উচ্চারণে অস্পষ্টতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। এরা খুবই চঞ্চল প্রকৃতির হয় এবং এদের মধ্যে মনোযোগের অভাব দেখা যায়, এবং এই ধরনের পঠন অক্ষমতা অধিক বয়স পর্যন্ত কিন্তু থাকতে পারে। এবার বলতে হবে তোমাদের, আমি এত ইনফরমেশন দিয়ে দিলাম, তোমাদের বলতে হবে যে পঠনগত অক্ষমতা কে কি বলা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডিসলেক্সিয়া। আমি তোমাদের বাকি অপশনগুলো ডিটেলসে বলে দিচ্ছি। ডিসগ্রাফিয়া কাকে বলা হয় এবং ডিসক্যালকুলিয়া কাকে বলা হয়। ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা, ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা, লিখন অক্ষমতা, লিখন অক্ষমতা হলো ডিসগ্রাফিয়া, এবং গাণিতিক অক্ষমতাকে বলা হয়, গাণিতিক অক্ষমতাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। একে বলা হয় গাণিতিক অক্ষমতা। তাহলে বন্ধুরা কি বললাম? ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা এবং ডিসক্যালকুলিয়া হলো গাণিতিক অক্ষমতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লিখন অক্ষমতা যেমন লিখন ক্ষমতা হাত, অঙ্গুলি সঞ্চালন, মস্তিষ্কের বিভিন্ন ক্রিয়ার সঙ্গে যুক্ত, এবং কোনোটির সঙ্গে কোনোটির সংযোগ না হলে তার মধ্যে কিন্তু লিখন অক্ষমতা দেখা যায়।
এবং গাণিতিক অক্ষমতা বলতে গেলে বলি যে শিখন অক্ষমতার একটি শ্রেণী হলো গাণিতিক অক্ষমতা। এই ক্রিয়াগুলির মধ্যে যেমন যোগ করতে না পারা, গুণ ভাগ বিয়োগ এগুলি করতে না পারা, এই ধরনের ক্রিয়াকেই সাধারণত বোঝানো হয়ে থাকে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান এ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্নে। বহুভাষী ব্যক্তি হলো তিনি যিনি সাবলীলভাবে একাধিক ভাষা বলতে, লিখতে, বুঝতে এবং প্রতিক্রিয়া করতে পারেন। সাবলীলভাবে বলতে, লিখতে এবং বুঝতে পারেন। সাবলীলভাবে বলতে, লিখতে এবং প্রতিক্রিয়া করতে পারেন। সাবলীলভাবে বলতে, বুঝতে এবং প্রতিক্রিয়া করতে পারেন। বহুভাষী ব্যক্তি। দেখো, খুব সহজ একটি প্রশ্ন, তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। বহুভাষী ব্যক্তি কাকে বলা হয়? দেখো, প্রথম অপশনটি তোমরা যদি পড়ো তাহলে বুঝতে পারবে যে সাবলীলভাবে একাধিক ভাষা বলতে, লিখতে এবং বুঝতে এবং প্রতিক্রিয়া করতে, তবেই কোনো ব্যক্তিকে আমরা বহুভাষী ব্যক্তি বলতে পারি। যিনি সাবলীলভাবে একাধিক ভাষা বলতে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন এবং তার থেকেও যেটা বড় ব্যাপার, তিনি প্রতিক্রিয়া করতে পারেন, তাকেই আমরা বলবো বহুভাষী ব্যক্তি। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। দেখে নেওয়া যাক স্ক্রিনে কি রয়েছে আমাদের 12 নম্বর প্রশ্ন। শিশু বুদ্ধি এবং বিকাশের চর্চা করার সবথেকে ভালো পদ্ধতি। শিশু বুদ্ধি এবং বিকাশের চর্চা করার সবচেয়ে ভালো পদ্ধতি। দেখো, শিশু বুদ্ধি এবং বিকাশের কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে এখানে অপশানে রয়েছে তোমাদের কাছে 4টি পদ্ধতি। তোমাদেরকে বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে, যে সবথেকে ভালো পদ্ধতি আমরা কোনটাকে বলে থাকি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে মনোবিশ্লেষণ পদ্ধতি। মনোবিশ্লেষণ পদ্ধতি হলো শিশু বুদ্ধি এবং বিকাশের সবথেকে ভালো পদ্ধতি। এছাড়াও আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমি তোমাদের বলে দিই যে মনোবিজ্ঞানের যখন পাঠ করি, মনোবিজ্ঞান পড়ার জন্য মনোবিজ্ঞানের কিছু পদ্ধতি রয়েছে। সেই মনোবিজ্ঞানের পদ্ধতির মধ্যে রয়েছে ব্যক্তি নির্ভর বা পর্যবেক্ষণ পদ্ধতি, যেটাকে আমরা অন্তর্দর্শন বলে থাকি। এছাড়া রয়েছে ক্লিনিক্যাল পদ্ধতি। এই ধরনের কিছু পদ্ধতি রয়েছে যেগুলো মনোবিজ্ঞানের পদ্ধতির মধ্যে পড়ে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্নে। দেখে নিয়ে যাক স্ক্রিনে রয়েছে আমাদের কি রয়েছে 13 নম্বর প্রশ্ন। কোহলবার্গের মতে এ টাইপ বলতে কাকে বোঝানো হয়েছে? কোহলবার্গের মতে এ টাইপ বলতে কাকে বোঝানো হয়েছে? যে ব্যক্তিরা, এটা একটু বোধহয় মিস্টেক হয়েছে, যে ব্যক্তিরা খুব হবে, যে ব্যক্তিরা খুব নয়, এটা খুব হবে। এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নিও। যে ব্যক্তিরা খুব নীতিবোধ সম্পন্ন, যে ব্যক্তিরা মিথ্যা কথা বলে, যে ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ করে না, যে ব্যক্তিরা ধর্মের পথে চলে। তোমাদের বলতে হবে যে কোহলবার্গের মতে এ টাইপ ব্যক্তি কাদের বলা হয়েছে। দেখো, রয়েছে তোমাদের কাছে স্ক্রিনে 4টি অপশান, বলে ফেলো তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। দেখো, তার আগে তোমাদের বলি যে কোহলবার্গ 1984 সালে কোহলবার্গ নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের দুটি ভাগ করেছেন। নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদের দুটি ভাগ করেছেন, একটি হলো এ টাইপ, অপরটি হলো বি টাইপ। একটি হলো এ টাইপ, অপরটি হলো বি টাইপ। এ টাইপ ব্যক্তিদের, যেখানে এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা। নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা। এবং বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নির্ভর করে তাদের আদর্শ এবং উন্নত বিবেকের দ্বারা। এই টাইপের ব্যক্তিরা নীতিবোধের ওপর আবেগের ভূমিকা অধিক, অন্যদিকে বি টাইপের ব্যক্তির নীতিবোধের ওপর জ্ঞান এবং প্রজ্ঞার ভূমিকা অনেকটা বেশি। এবারে তোমাদের বলতে হবে, আমি তোমাদের বলেই দিলাম উত্তরটা, যে এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা। দেখো, ধর্মের কথা কিন্তু কোহলবার্গের নীতিতে বলা নেই, অর্থাৎ অপশান 4 তো একেবারেই বাদ হয়ে যাবে। এবং মিথ্যা কথা বলে এই ধরনের কোনো টাইপও কিন্তু
কোহলবার্গের নৈতিক বিকাশে উল্লেখ করা হয়নি। খুব নীতিবোধ সম্পন্ন নাকি যে ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ করে না, নৈতিক আচরণ করে না। তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে, বলে ফেলো। দেখো অপশন নম্বর 3টা বলা আছে যে ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ করে না। আমি তোমাদের একটু আগেই বললাম যে এটাই ব্যক্তিরা নিয়ম পালন করে, কিন্তু কর্তৃত্ব এবং নিয়মের দ্বারা, নিয়মের বশীভূত হয়ে বা দায়িত্বের বশীভূত হয়ে তাদেরকে ওই কাজটা করতে হবে, তাই তারা ওই কাজটা করছে। তাহলে দেখো নৈতিক আচরণ তারা যে করছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে করছে না। তাহলে অপশন অনুযায়ী এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর 3, অর্থাৎ যে ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ করে না। এবং বি টাইপ ব্যক্তিরা নৈতিকতা নির্ভর করে তাদের আদর্শ এবং উন্নত বিবেকবোধ, তাদের বিবেক যেটা বলে তারা সেটাই করে। আশা করি তোমরা এই প্রশ্নটির সলিউশনটি বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্নে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বুদ্ধ করা হয়। ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বুদ্ধ করা হয় তা হলো শিখন, অভ্যাস, প্রশংসা, প্রেরণা। তোমাদের বলতে হবে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয় তা হলো শিখন, অভ্যাস, প্রশংসা নাকি প্রেরণা। প্রেরণা মানে মোটিভেশন, তোমরা জানো নিশ্চয়ই। প্রেরণা মানে যাকে আমরা ইংরেজিতে বলি মোটিভেশন। এবং মোটিভেশন আজকালকার দিনে একটা খুব কমনলি ওয়ার্ড যেটা আমরা ইউজ করে থাকি। এবং এই প্রশ্নটির সঠিক উত্তরও হবে কিন্তু প্রেরণা, অর্থাৎ মোটিভেশন হলো এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে। কোন বয়স সীমায় শিশুদের মধ্যে ঈর্ষা পরায়ণতা জাগরণ ঘটে? কোন বয়স সীমায় শিশুর মধ্যে ঈর্ষা পরায়ণতার জাগরণ ঘটে? বলতে হবে তোমাদের 4টি অপশন রয়েছে। 12 থেকে 18 মাসের মধ্যে, 18 মাস বয়সে, 18 থেকে 20 মাসের মধ্যে নাকি 3 বছর বয়সে। তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। ঈর্ষা পরায়ণতা অর্থাৎ হিংসে ব্যাপারটা কখন দেখা যায়? তার মধ্যে যখন মনে হয় যে এটা আমার মা বা আমার বাবা, এটা আমার পুতুল, এটা আমি কাউকে দেব না, এই ধরনের ঈর্ষা পরায়ণতা শিশুর মধ্যে দেখা যায় 12 থেকে 18 মাস বয়সে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। 12 বছর বয়সের বালিকা তার শিক্ষিকাকে অনুসরণ করে। 12 বছর বয়সে তার বালিকা তার শিক্ষিকাকে অনুসরণ করে। এই জাতীয় অনুসরণ ক্রিয়াকে কি বলা হয়ে থাকে? দেখো এই ধরনের অনুসরণ ক্রিয়াকে আমরা বলবো আত্মীকরণ প্রক্রিয়া। 12 বছর বয়সের কোনো বালিকা যখন তার শিক্ষিকাকে অনুসরণ করে, এই অনুসরণকে ওরাকে আমরা বলবো আত্মীকরণ প্রক্রিয়া, যাকে ইংরেজিতে বলা হয় অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ প্রক্রিয়া। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। নিম্নলিখিত কোনটি মানসিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত নয়? নিম্নলিখিত কোনটি মানসিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত নয়? জ্ঞানমূলক স্তর, অনুভূতিমূলক স্তর, ব্যবহারিক স্তর নাকি ক্রিয়াগত স্তর? তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। জ্ঞানমূলক স্তর, অনুভূতিমূলক স্তর, ব্যবহারিক স্তর নাকি ক্রিয়াগত স্তর? এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন নম্বর 3, ব্যবহারিক স্তর, অর্থাৎ অপশন 3 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। জ্ঞানমূলক স্তর, অনুভূতিমূলক স্তর এবং ক্রিয়ামূলক স্তর কিন্তু প্রত্যেকটি মানসিক প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত, তাই অপশন 3টি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্নে। একটি শ্রেণীকক্ষের সকলেই প্রথম সারিতে বসতে চায়, এই সমস্যা সমাধান করতে গেলে আপনি কি করবেন? সাধারণ একটা সমস্যা যেটা প্রত্যেক ক্লাসেই, প্রত্যেক টিচারের ক্লাসেই দেখা যায়, প্রত্যেকেই বলে আমরা প্রথম বেঞ্চে বসবো, কেউই শেষের দিকে বসতে চায় না। এই ধরনের সমস্যা সমাধান করতে গেলে আপনি কি করবেন? ছাত্রদের মানসিক দক্ষতার হার অনুসারে বসাবেন, বয়স এবং উচ্চতা অনুসারে বসাবেন, সামাজিক এবং আর্থিক
অবস্থা অনুযায়ী বসাবেন, মেধার ভিত্তিতে বসাবেন। দেখো অপশন 4টা একেবারেই হবে না মেধার ভিত্তিতে। তাহলে কি হবে, শুধুমাত্র ভালো স্টুডেন্টরা যারা মোটামুটি পড়াশুনো ভালো করে তারাই শুধুমাত্র প্রথম দিকে বসতে পারবে, আর যারা একটু পিছিয়ে পড়া তারা কখনোই প্রথম দিকে বসতে পারবে না। তাহলে 4 নম্বর অপশনটি তো আমাদের বাদই চলে গেল। সামাজিক এবং আর্থিক অবস্থা অনুযায়ীও কখনো আমরা ক্লাসে বাচ্চাদেরকে প্রথম সারি বা দ্বিতীয় সারিতে বসাবো না, ছাত্রদের মানসিক দক্ষতার হার অনুসারেও বসাবো না। রইল আমাদের পড়ে একটিই অপশন, সেটা হলো বয়স এবং উচ্চতা অনুসারে। অর্থাৎ কোনো শিশু হয়তো একটুখানি উচ্চতার দিক থেকে ছোট, তাকে আমরা প্রথমের দিকে রাখবো। এইভাবে আমরা প্রতিদিন বয়স এবং উচ্চতা অনুসারে তাদেরকে বসাবো শ্রেণীকক্ষে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্নে। ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের বোধ পরীক্ষণের জন্য আপনি নিচের কোন পদ্ধতি অবলম্বন করবেন? নাম অসমান টুকরো জুড়ে ছবি সম্পন্ন করা, নামতা বলা, ছবির নামকরণ করা, বৃত্ত দেখে ছবি আঁকা। বলতে হবে বোধ পরীক্ষণের জন্য আমি কোন পদ্ধতি অবলম্বন করব। দেখো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অর্থাৎ যেইটা করার জন্য তাদের বুদ্ধি কাজে লাগাতে হবে, বুদ্ধি কাজে লাগাতে হবে এমন কোন পরীক্ষা বা এমন কোন পদ্ধতি, এর মধ্যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশন কিন্তু নামতা বলা বা ছবির নামকরণ করা বা বৃত্ত দেখে ছবি আঁকার থাকা। বোধ পরীক্ষণের জন্য যে পদ্ধতিটি সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটি হলো অপশন নম্বর এ, অসমান টুকরো জুড়ে ছবি সম্পূর্ণ করা। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে। একজন ছাত্র ধূমপানে আসক্ত, সেই খবর পেয়ে আপনি কিভাবে তার আচরণ শোধরাবেন? তাকে ভালোভাবে বোঝাবেন যে ধূমপানে শারীরিক ক্ষতি হয়, তাকে বকাবকি করবেন, তার অভিভাবকদের জানাবেন, তাকে স্কুল থেকে তাড়িয়ে দেবেন। দেখো স্কুল থেকে তাড়িয়ে দেওয়াটা কখনোই সঠিক উপায় নয়, বা তার অভিভাবকদের জানানোর আগেও আমাদের শিক্ষক শিক্ষিকাদের কিছু নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য থেকে থাকে। তাদের বকাবকি করলেও কিন্তু হিতে বিপরীত হতে পারে, এবং তাকে ভালোভাবে বোঝাবো যে ধূমপানের ফলে শারীরিক ক্ষতি হয়। অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 21 নম্বর প্রশ্নে। বিদ্যালয় শিক্ষার প্রাথমিক শর্ত কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? সংরক্ষণ, সঞ্চালন, সমন্বয়, একক প্রক্ষোভের বিকাশ। প্রক্ষোভ মানে তোমরা প্রত্যেকেই জানো ইমোশন, আমাদের রাগ, দুঃখ, লজ্জা, ভয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইমোশন বা আবেগের মধ্যে চলে আসে। তাহলে দেখো যখনই প্রথম কোনো শিশু বিদ্যালয়ে পদার্পণ করে, তাদের প্রক্ষোভ সম্পর্কে আমাদের কিন্তু জানা উচিত। সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে কিনা, সে ভয় পাচ্ছে কিনা, সে ওই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছে কিনা, কিন্তু এটা আমাদের আগে জেনে নিতে হবে। তাই বিদ্যালয় শিক্ষার প্রাথমিক শর্ত কিন্তু তার প্রক্ষোভগুলোর আমাদের বিকাশ ঘটাতে হবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর 4, অর্থাৎ একক প্রক্ষোভের বিকাশ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্নে। ডি অ্যানিমা গ্রন্থটি কার? অ্যারিস্টটল, রুশো, ডিউই নাকি দান্তে? তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। ডি অ্যানিমা গ্রন্থটি কার? এই গ্রন্থটি হলো অ্যারিস্টটল, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। অ্যারিস্টটল যাকে বলা হয় মনোবিদ্যা বা মনোবিজ্ঞানের জনক, এবং তিনি ডি অ্যানিমা গ্রন্থটি প্রথম পৃথক, এই গ্রন্থটিতে তিনি পৃথক বিজ্ঞান হিসেবে কিন্তু মনোবিজ্ঞানকে স্বীকৃতি দিয়েছিলেন এই গ্রন্থের মাধ্যমে, এবং এই গ্রন্থটি অ্যারিস্টটলের লেখা। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নম্বর প্রশ্নে। নিম্নের কিসের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠা সম্ভব? নিম্নের কিসের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠা সম্ভব? ধনী পিতামাতার সন্তান হলে, বেশি চালাক হলে, নিজের বাড়ির একমাত্র সন্তান হলে, বেশি পরিশ্রমী হলে। অপশান পড়েই তোমরা বুঝতে পারছো কখনোই প্রথম, দ্বিতীয় বা তৃতীয় অপশানটি হবে না, রইল পড়ে আর একটি অপশান আমাদের কাছে, বেশি পরিশ্রমী হয় যদি কোনো ছাত্র, তাহলেই কিন্তু পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সে হতে পারবে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্নে।
কোনো শিক্ষককে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে তাকে কি করতে হবে? ভদ্র হতে হবে, বিষয়গত হতে হবে, চটপটে হতে হবে, কঠোর হতে হবে। তোমাদের বলতে হবে যে কোনো শিক্ষক যদি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চায় তাকে কি হতে হবে। অর্থাৎ এরকম মনে হয় অনেক স্টুডেন্টদের যে ওই স্যার আমাকে বেশি নম্বর দিলেন, আমাকে কম নম্বর দিলেন, এই ধরনের যখন উত্তরপত্র মূল্যায়ন করা হয় তখন শিক্ষককে কি যোগ্যতা অর্জন করতে হবে? বলতে হবে চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর। দেখো, ভদ্র, বিষয়গত বা চটপটে অপশানের থেকেও আমাদের যেটি অ্যাপ্রোপ্রিয়েট অপশান সেটি হলো কঠোর। তিনি কাউকে বেশি নম্বর দেবেন, যে কোনো ছাত্র তার কাছে প্রিয়, কেউ পড়াশুনো করে না বলে তাকে কম নাম্বার দেবে, বা কেউ ক্লাসে বদমাইশি করে বলে তাকে কম নাম্বার দেবে, এই ধরনের মানসিকতা সম্পন্ন কিন্তু হওয়া একেবারেই চলবে না। তাই তিনি উত্তরপত্র যখন মূল্যায়ন করবেন তিনি কিন্তু অবশ্যই এই বিষয়ে কঠোর হবেন। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, অর্থাৎ কঠোর। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে। যদি শ্রেণীতে কোনো ছাত্রের নখ কামড়ানোর অভ্যাস থাকে তাহলে তুমি কিভাবে তার আচরণের সংশোধন করবে? তাকে ছেড়ে দেওয়া উচিত, তাকে ছেড়ে দেওয়া উচিত, এটা তাকে ছেড়ে দেওয়া উচিত হবে না, এটাকে ছেড়ে দেওয়া উচিত, এটাকে ছেড়ে দেওয়া উচিত হবে। একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু কারেকশন করে নিও। এটাকে ছেড়ে দেওয়া উচিত, অর্থাৎ নখ কামড়ানো ছেড়ে দেওয়া উচিত, কারণ এটি বিপজ্জনক ব্যাধি নয়, বিপজ্জনক ব্যাধি নয়। তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে তার আচরণ সংশোধনের চেষ্টা করতে হবে। ক্লাসে তুমি তাকে অপমান করবে, তুমি তার অভিভাবকের নিকট অভিযোগ করবে। দেখো, অভিভাবকের নিকট অভিযোগ করার আগেও আমাদের কিছু প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্য শিক্ষকদের মধ্যে থেকেই থাকে, তাই এই অপশানটি একেবারেই হবে না। ক্লাসে তুমি তাকে অপমান করবে, এটাও হবে না। এটাকে ছেড়ে দেওয়া উচিত কারণ এটি বিপজ্জনক ব্যাধি, এই অপশানটি একদম মিলছে না। কী ধরনের অপশান এটা বোঝা যাচ্ছে না, তাই অপশান 2 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে তার আচরণ সংশোধনের চেষ্টা করতে হবে, অর্থাৎ অপশান 2 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্নে। নিচে উল্লেখিত কোন ক্ষেত্র শিক্ষণের পরিবর্তন আনে? নিচে উল্লেখিত কোন ক্ষেত্র শিক্ষণের পরিবর্তন আনে? একমাত্র সজ্ঞানাত্মক স্তর, সজ্ঞান এবং অনুরাগ উপলব্ধির স্তর, সজ্ঞান, অনুরাগ উপলব্ধি এবং ক্রিয়ার প্রয়াস স্তর, উপরের একটিও নয়। তোমাদের বলতে হবে শিক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনে কোন ক্ষেত্র, কোন ক্ষেত্র শিক্ষণের পরিবর্তন আনে। দেখো, অপশান 3-তে যে অপশানটি দেওয়া আছে সজ্ঞান, অনুরাগ, উপলব্ধি এবং ক্রিয়ার প্রয়াস, এইটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। একমাত্র সজ্ঞান এটাও হবে না, সজ্ঞান, অনুরাগ, উপলব্ধি এই 3টি জিনিসই রয়েছে অপশান নম্বর 3-তে, তাই অপশান নম্বর 3 হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্নে। কোনো চাকরিতে একটি ব্যক্তির যে প্রতিবার যে এই অপশানটি হবে যে প্রতিবার নয় প্রতিভার হবে, যে প্রতিভা মানে ট্যালেন্ট, আমি নিচে লিখে দিচ্ছি প্রতিভা হবে, প্রতিভা এই জায়গাটা হবে প্রতিভা। যে প্রতিভার পরিমাপ করা হয় তা হলো দলগত প্রতিভা পরীক্ষা, ব্যবহারিক সঞ্চালক মাত্রা নির্ধারণ। তোমাদের বলতে হবে কোনো চাকরির পরীক্ষাতে একজন ব্যক্তির যে প্রতিভার পরিমাপ করা হয় তা হলো দলগত প্রতিভা পরীক্ষা, ব্যবহারিক সঞ্চালক মাত্রা নির্ধারণ। তোমাদের বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে এ এবং বি, অর্থাৎ 1 ও 2 উভয়ই, অর্থাৎ দলগত প্রতিভা পরীক্ষা এবং ব্যবহারিক সঞ্চালক মাত্রা নির্ধারণ, এই দুটোই যখন চাকরির পরীক্ষা হয় তার মাত্রা নির্ধারণে কাজে লাগে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্নে। কন্ডাক্ট ডিসঅর্ডার সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কি দেখা যায়? কন্ডাক্ট ডিসঅর্ডার অর্থাৎ সংযোগ করার অক্ষমতা সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কি দেখা যায়? নিয়ম কানুন ভাঙার প্রবণতা, নেশার দ্রব্যের প্রতি আসক্তি, খেলাধুলা করার অভ্যাস, এবং এ এবং বি সঠিক। ডিসঅর্ডার
কন্ডাক্ট ডিসঅর্ডার সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে কি দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর 4, অর্থাৎ এ এবং বি সঠিক। 1 ও 2 সঠিক। নিয়ম কানুন ভাঙার প্রবণতা এবং নেশার দ্রব্যের প্রতি আসক্তি। নেশার দ্রব্যের প্রতি আসক্তি এবং নিয়ম কানুন ভাঙার প্রবণতা, এই দুটিই হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্নে। শ্রেণীকক্ষে কয়েকজন শিক্ষার্থীর সংকুচিত মনোভাব নিয়ে চুপচাপ বসে থাকে। আপনি এটি কোন ধরনের অপসঙ্গতিমূলক আচরণ বলে মনে করেন? শ্রেণীকক্ষে কয়েকজন শিক্ষার্থীর সংকুচিত মনোভাব নিয়ে চুপচাপ বসে থাকে, আপনি এটি কোন ধরনের অপসঙ্গতিমূলক আচরণ বলে মনে করেন? কোন ধরনের অপসঙ্গতিমূলক আচরণ বলে আপনি মনে করেন? মিথ্যা কথা বলা, ভীরুতা, নেতি মনোভাব, ইতি মনোভাব। তোমাদের বলতে হবে অপসঙ্গতিমূলক আচরণ মানে ইতি মনোভাব সেটা কখনোই হতে পারে না। মিথ্যা কথা বলার সঙ্গেও এখানে কোনো সম্পর্ক নেই। নেতি মনোভাব না, এটিও হবে না। এই প্রশ্নটি তাহলে সঠিক উত্তর হবে ভীরুতা। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ভীরুতা। অর্থাৎ সংকুচিত মনোভাব নিয়ে বসেছে, সে ভাবছে উত্তরটা ঠিক হবে না ভুল হবে, যদি সে ভুল বলে সবাই যদি তাকে নিয়ে হাসাহাসি করে, বিদ্রূপ করে, এই ভয়ে সে বলতে পারছে না। এটা তার মধ্যে একটা ভীরুতার ভাবের সৃষ্টি করে, সে ভয় পাচ্ছে, সে মিথস্ক্রিয়া করতে ভয় পাচ্ছে, এটি হলো তার মধ্যে ভীরুতা। চলে আসছে আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন। বলতে হবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে, এবং এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো কোয়েশ্চেনটি আমি তোমাদের বলে দিচ্ছি। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিম্নমানের প্রদর্শনের জন্য দায়ী শিক্ষার্থীর সম্পর্কিত একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি? বিদ্যালয়ের শিক্ষার্থীর নিম্নমান প্রদর্শনের জন্য, অর্থাৎ মান নিম্ন হয়ে গেছে জন্য দায়ী শিক্ষার্থীর সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ কারণ। শিক্ষার্থী সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারণ, শিক্ষার্থীর কোন ফলটা দেখা যায়? বলতে হবে একাগ্রতা, অর্থহীন শিক্ষাদান, বিদ্যালয়ের দুর্বল পরিকাঠামো, ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং 30টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত পেয়েছো সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো তোমরা কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো এই ধরনের আমাদের চ্যানেলে এসে। আমাদের চ্যানেলে এখন প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা মক টেস্ট হচ্ছে। চাইল্ড সাইকোলজি, পেডাগজি থেকেও আমি তোমাদের জন্য প্রতিদিন প্র্যাকটিস সেট করাচ্ছি এবং প্রতিটি প্র্যাকটিস সেটে 30টি করে কোয়েশ্চেন থাকছে। তোমরা কিন্তু প্র্যাকটিস সেটগুলো ডিটেলস তো তোমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা মক টেস্টগুলিও অবশ্যই দাও, নইলে কিন্তু তোমরা কোয়েশ্চেনের মান এখন কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে। 2017 সালের প্রশ্নপত্র দেখলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে কোয়েশ্চেন কিন্তু আর সহজ হয় না। কোয়েশ্চেন কিন্তু তোমাদের জানা বিষয়গুলো থেকেই কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন দেবে, তাই কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার নিখুঁতভাবে তোমরা পড়বে। আবারও বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু ওয়ান লাইনার হিসেবে শুধু পড়ে নিও না, প্রত্যেকটা কোয়েশ্চেন ওয়ান লাইনার পড়ার সঙ্গে সঙ্গে তার 4টি অপশান বুঝে নেওয়ার চেষ্টা করো। যদি কোনো অপশানে, যদি কোনো প্রশ্নে যদি কোনো সাল জিজ্ঞাসা করা হয় বা কারো গ্রন্থ জিজ্ঞাসা করা হয়, 4টি অপশানের আরও যে 3জন ব্যক্তি আছে, সেই 3জন ব্যক্তিরও কী কী গ্রন্থ আছে সেগুলোও তোমরা পড়ে নাও। এভাবেই তোমরা যদি পড়তে পারো তাহলেই কিন্তু তোমাদের ফলাফলটি যথাযথ হবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে। তোমাদের যদি কোনো ক্লাসের ডিটেলস কোনো ক্লাস লাগে, কোনো চ্যাপ্টারের ওপর, কোনো টপিকের ওপর ডিটেলস কোনো ক্লাস লাগে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 10 নিয়ে হাজির হব।